আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাকে একমত পোষণ করেছেন রাজনৈতিক দল, নাগরিক সমাজসহ দেশের সব স্তরের জনগণ। তবে কিভাবে এই ঐক্যমত্য হতে পারে সে ব্যাপারে এখনও কোনো রূপরেখা দেখা যাচ্ছে না। বরং জাতীয় নির্বাচন, ভারতের সঙ্গে সম্পর্ক, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনকারীদের মধ্যে মতবিরোধ সামনে আসছে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। এমন অভিযোগকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ না বানানোর আহ্বানও জানান তিনি। এদিকে নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের দাবি প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দল 53 বছরেও রাষ্ট্রের সংস্কার করেননি কেন? অন্যদিকে দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সব শক্তির ঐক্য না হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে তৃতীয় পক্ষ সুযোগ দিতে পারে। এমন বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনা বিষয়, ঐক্যমতের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয় ঐক্য মতের চ্যালেঞ্জ। প্রথমে আমি শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন, আপনাকে আমি শুরু করতে চাই। গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে কিন্তু ঐক্যমতের একটি সংকট বিভিন্ন সময় দেখা দিয়েছে, যেহেতু কোনো রাজনীতিক বলছে যে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য, অনেকে বলছে সংস্কার শেষে। এখানে একটা অর্থাৎ দলগুলোর ভিতরে একটি মত পার্থক্য লক্ষ্য করা গেছে। তবে একটি বিশেষ ইস্যুতে কিন্তু ভারতের ইস্যুতে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমত্যের কথা বলেছে এবং সেখানে প্রধান উপদেষ্টার ডাকে তারা সাড়া দিয়েছে। আজ আবার একটি কথা উঠেছে, যেটা নাহিদ ইসলাম বলেছেন যে তারা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে সকলেই এটি সঠিক নয়। এই যে বিভিন্ন সময় ঐক্যমত অর্থাৎ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে ওপিনিয়ন, এই প্রসঙ্গে আপনি কী বলবেন? এটা অন্তরে হবে কেন ঐক্যমত্যের? এটাই তো স্বাভাবিক। যে কোনো ঐক্য গড়ে ওঠে একটা লক্ষ্যকে সামনে রেখে। কোন লক্ষ্যে ঐক্যমত গঠিত হলো? যেমন আমাদের একটা সাধারণ ঐক্যমত গড়ে উঠেছিল যে গত 15 বছর যেভাবে দেশ পরিচালিত হয়েছে, যেভাবে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেভাবে দুর্নীতি এবং দুঃশাসন মাথা গেড়ে বসেছে, অথবা যেখানে প্রশাসনিক এবং পুলিশি একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক যে রাজনৈতিক অধিকার সেগুলোকে সংকুচিত করা হয়েছে, কখনো কখনো কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে কালো আইনের নিগড়ে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কখনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলো দিয়ে এগুলোর বিরুদ্ধে একটা সাধারণ ঐক্য গড়ে উঠেছিল বলেই তো ছাত্র শ্রমিক জনতার এই অভ্যুত্থানটা সংগঠিত হলো। যখন আমরা বলি গণ অভ্যুত্থান, তখন বুঝতে হবে যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে একটা গণমানুষের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত দলীয় আন্দোলন হয় তখন হয় যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের একটা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক মাঠে ক্ষমতা দখলের প্রতিযোগিতা। কিন্তু গণ অভ্যুত্থান তখনই হয় যখন ব্যাপক গণমানুষের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয় যারা ক্ষমতা আছেন তাদের বিরুদ্ধে। ফলে সেই ঐক্য আমরা দেখেছিলাম। এখন তারপরে যখন যারা ক্ষমতায় এলেন, তারা অভ্যুত্থানের পরবর্তী সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে জেগে উঠেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব তো অভ্যুত্থান পরবর্তী সরকারের। তখন তো লক্ষ্যটার আগের মতো থাকলো না। তখন লক্ষ্য কি? যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতাটাকে সংহত করতে চাইবেন, আর যারা ক্ষমতায় নাই তারা বলতে চাইবেন যে প্রত্যাশা ছিল, যে প্রতিশ্রুতি ছিল সেটা পূরণ করো। ফলে সব সময় তো ঐক্য একরকম থাকে না, নির্ভর করতে হবে কোন লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। আবার ধরুন
যখন দেশে একটা সাম্প্রদায়িক উত্তেজনা বা উন্মাদনা তৈরি করার চেষ্টা করা হলো এবং তার প্রতিক্রিয়ায় আবার ভারতেও এক ধরনের সাম্প্রদায়িক উন্মাদনা উত্তেজনা তৈরি হলো। এবং খেয়াল করে দেখুন, ভারতে ক্ষমতায় আছে একটা সাম্প্রদায়িক দল, এবং যেই দল গণহত্যার দায়ে অভিযুক্ত, যেই দলের নেতা একসময় গুজরাটের কসাই হিসেবেও আখ্যায়িত হয়েছিলেন, সেই দল ক্ষমতায় আছেন। ফলে তারা আগামী 1 বছর পরে তাদের দেশের নির্বাচন, এবং আমাদের এই উপমহাদেশে একটা দুঃখজনক বিষয় আছে যে ওই দ্বিজাতি তত্ত্বের বিষাক্ত বৃত্ত থেকে আমরা এখনও বের হতে পারি নাই। ফলে দুই দেশেরই শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকার প্রয়োজনে এবং ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে সাম্প্রদায়িকতাকে কার্ড হিসেবে ব্যবহার করে। ফলে বাংলাদেশের সাম্প্রদায়িক যে কোনো উত্তেজনা ভারতের সাম্প্রদায়িক উত্তেজনাকে বাড়িয়ে তোলে, ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা বাংলাদেশে তার একটা প্রভাব ফেলে। এটা আমরা দেখে আসছি। আমরা যখন ওই স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, তখনও ওই বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে, মিরাটের সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে আমাদেরও নানা ধরনের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া চালাতে হয়েছিল। এবং আপনারা জানেন, ছাত্র সংগ্রাম পরিষদ এবং 22 ছাত্র সংগঠন, তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু মিরাটের সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে তখন কিন্তু একটা সর্বদলীয় ঐক্যের জায়গায় আমরা চলে গিয়েছিলাম। ফলে এই যে প্রধান উপদেষ্টা যখন ডাকলেন, তখন কিন্তু তার পেছনে এই কথাটা ছিল যে আমাদের দেশের সাম্প্রদায়িক উন্মাদনা কি আমরা বাড়তে দেব, অথবা ভারত থেকে সৃষ্টি করা নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যকে কি আমরা আমাদের এখানে উত্তেজনা সৃষ্টির হাতিয়ার হিসেবে কাউকে ব্যবহার করতে দেব? আমরা বললাম না, এটা দেওয়া যায় না। যে কারণেই তখন একটা সাধারণ ঐক্য তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িকতা দুই দেশের সাধারণ জনগণের জন্য বিপদ, শাসক গোষ্ঠীর জন্য এটা একটা হাতিয়ার, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা একটা বিপদ। সেই কারণে তখন একটা সাধারণ ঐক্যমত হয়েছিল যে আমরা সাম্প্রদায়িক উন্মাদনা, সাম্প্রদায়িক হামলা, এগুলোর বিরুদ্ধে আমাদের দেশে যেমন এটাকে হতে দেব না, ঠিক তেমনি ভারত থেকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে সেটাকে আমরা কন্ডেম করব। এই প্রশ্নে একটা সাধারণ ঐক্য তৈরি হয়েছিল, কিন্তু এটা কোনো রাজনৈতিক ঐক্যও নয়, এটা কোনো সাংগঠনিক ঐক্যও নয়। কিন্তু আমি একটি ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নাহিদ ইসলাম বলেছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তাহলে এটা একটি বড় ধরনের অন্যদিকে আজকে আবার তো দেখলাম যে তার বক্তব্য নাকি মিসকোট করা হয়েছে, এই জন্য তথ্য কর্মকর্তাকে আবার অব্যাহতিও দিয়ে দেওয়া হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্য তো তাহলে দেখুন তিনি আবার ডিজোন করছেন এটা। তিনি যখন এই কথাটা বলেছেন, যদি আমরা ধরে নেই পত্রিকা যে এসেছিল সেটাই তার কথা, সেটা তো তার বক্তব্য হিসেবে সঠিক নয়। 1, 2 নম্বর হচ্ছে তার ইন্টেনশন অফ হিজ আটারিং। একটা মানুষের কথা বলা তো একটা শুধু কথা নয়, কথার পিছনে উদ্দেশ্যটা কি? কথার উদ্দেশ্য কি এই থাকবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে হেয় করা, তুচ্ছতাচ্ছিল্য করা, কিংবা রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে আন্ডারমাইন করে দেওয়া? সেটা তো কোনোভাবেই উচিত নয়। এবং আমরা শুধু নাহিদ ইসলামের এই কথা পরবর্তীতে যেটা তিনি বলছেন, তিনি এভাবে বলেননি, হ্যাঁ, কিন্তু আরেকজন উপদেষ্টার কাছে বললাম যে শুনলাম তিনি বলছেন তো 53 বছর কি করেছেন? আরে 53 বছর কিছু হয়েছে বলেই তো আপনারা এখন উপদেষ্টা হয়েছেন। এইটুকু অন্তত রাজনীতিতে এই সৌজন্যতা থাকা দরকার। যারা রাজনীতি করেন তাদের অনেক ভুল থাকে, কিন্তু তারপর দিন শেষে তারা জবাবদিহির মধ্যে পড়েন। কিন্তু আমাদের আমলারা কখনো জবাবদিহির মধ্যে পড়ে না, পুলিশ কখনো জবাবদিহির মধ্যে পড়ে না, এমনকি এখন যারা উপদেষ্টা হিসেবে আছেন তারাও হয়তো কোনো দিন জবাবদিহির মধ্যে পড়বেন না। কিন্তু আমার দল ভোট পায় না কেন তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে, ভোট পেলে আমি কি করেছি তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। ফলে যারা উপদেষ্টার এই সমস্ত কথা বলছেন তাদের একটু বিবেচনা করা উচিত। এদেশের রাজনৈতিক দলগুলো তাদের শত দুর্বলতা সত্ত্বেও, শত ভুলভ্রান্তি সত্ত্বেও তারা কিন্তু শেষ পর্যন্ত মানুষের জন্যই রাস্তায় আছেন। ফলে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য না করে আপনারা কিছু ভালো কাজ করে দেখান না। আপনারা তো জনগণের একটা প্রত্যাশা পূরণ করবার জন্য এখানে এসছেন, প্রত্যাশা পূরণ করার কাজটা এগিয়ে নিয়ে যান। জনগণ মনে রাখবে আপনাদেরকে। যদি জনগণকে আবার প্রতিপক্ষ মনে করেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করেন, তাহলে তো ঠিকই মনে হবে যে ক্ষমতায় থাকলেই বোধহয় কাউকে না কাউকে প্রতিপক্ষ বানাতে হয়। আপনারাও বোধহয় সে তেমনি করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাচ্ছেন। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনি কি বলবেন? যে মির্জা ফখরুল ইসলামকে কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, অর্থাৎ তিনি বলেছেন এটি। এই প্রসঙ্গে কি বলবেন যে কেন মনে হচ্ছে যে এটি প্রতিপক্ষের মধ্যে কেন মনে হয়, যদি বিভিন্ন দলগুলো চাচ্ছে সংস্কার পরবর্তী নির্বাচন, আপনারা নির্বাচনের বেশি গুরুত্ব, যেটা কোট আনকোট সবাই বলবার চেষ্টা করেছেন, এটি কেন? জি, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রায় শুরুর লগ্ন।
আমি মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে সমস্ত শহীদ বুদ্ধিজীবী বিজয়ের দ্বার প্রান্তে এসে শাহাদাত বরণ করেছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো একজন উপদেষ্টার বক্তব্যের আলোকে সেটা বলেছিলেন, আর সেই উপদেষ্টা তার বক্তব্য এরকম না বলে সেটা বলেছেন, এবং তার সম্ভবত প্রেস যিনি দেখেন তাকে সম্ভবত অব্যাহতিও দিয়েছেন বা সরিয়ে দিয়েছেন কিছু একটা। তো উনি ওনার বক্তব্য থেকে সরে এসেছেন। আর বক্তব্যটা যদি এরকম যেটা গণমাধ্যমে এসেছে, এটা তো খুবই বিভ্রান্তিকর একটা বক্তব্য। অন্তর্বর্তীকালীন সরকারকে তো সকল রাজনৈতিক দলই সহযোগিতা করছে প্রথম থেকে শুরু করে। তো সকল রাজনৈতিক দল বলতে বিএনপি থেকে শুরু করে একেবারে ছোট রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভ্যানগার্ডের মতো পাশে দাঁড়িয়েছে, প্রকাশ্যে, অপ্রকাশ্য না, গোপনেও না। তো যে কোনো সৎ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার তো কোনো বিকল্প নেই, এবং সেখানে যদি ঐকমত্যটাও যদি আন্তরিকতার সঙ্গে না হয়, তাহলে সেই ঐক্য নিয়েও তো প্রশ্ন থাকে। এই মাঝে মাঝে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে সেসব বিষয়ে আমার কাছে মনে হয় যে কেন যেন মনে হয় যে মাঝে মাঝে যে আমার প্রয়োজনে ঐক্য চাই, আমার প্রয়োজনে তো আরেকজন ঐক্য করবে না। প্রয়োজনটা তো দেশের স্বার্থে হতে হবে, গণতন্ত্রের স্বার্থে হতে হবে, এবং মানুষের স্বার্থে হতে হবে। এখন একটু আগে কথা বলার সময় ছোট্ট করে আপনিও বললেন যে বিএনপি মনে হয় একটু নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। এটাও তো একটা পারসেপশন থেকে আপনি বলেছেন। বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করবে কেন? মানে আমার কথা নয়, বিভিন্ন সময় অনেকে বলছে আমি যে সেটাই তারা- বলছি যে আপনিও তো একটা পারসেপশন থেকে বলেছেন, অর্থাৎ আওয়াজটা কিন্তু এইভাবে তোলা হচ্ছে। নির্বাচনটা তো মানুষের যেই কয়টা বিষয়ের জন্য মানুষ রাজপথে লড়াই করেছে, মানুষের যে এই যে আজকে যাদের বয়স ৩৫ বছর, সেই মানুষটা একটা অর্থাৎ যুবক একটা ছেলে, সে কিন্তু একটা ভোট দিতে পারেনি। একটা রিক্সাওয়ালা কিন্তু সারা বছর অপেক্ষা করে যে 4 বছর 5 বছর পরে একটা ভোট দিয়ে তার নাগরিক অধিকারটা প্রয়োগ করে, ওইটাই তার শান্তি। ওই ভোট দেওয়ার আগের দিন, ভোট দেওয়ার সকালবেলাও কিন্তু উনি 50 টাকা 60 টাকা দরের চাউল নিজের পকেটের টাকা দিয়ে কিনবে। ভোটের কারণে কিন্তু ওনার চাল কিন্তু বিনা পয়সায় পাবে না। তারপরেও ওই নাগরিক কিন্তু ভোট দিয়ে তার মনে করে যে এটা তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, তার অধিকারটা সে প্রয়োগ করতে পারল। বিএনপি তো কখনো বলে না যে নির্বাচন দিলেই বিএনপি পাশ করে যাবে, বিএনপি ক্ষমতায় আসবে, অথবা বিএনপিকে ভোট দিতে হবে। আপনি হয়তো খেয়াল করবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অন্তত 3 বছর আগে তিনি বলেছিলেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার দলকে শক্তিশালী করুন, আমার হাতকে শক্তিশালী করুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা। ভোটটা কাকে দেবেন সেটা আপনার বিষয়, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন, কিন্তু ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আপনি সহায়তা করেন। তাহলে ভোটের অধিকার অর্থাৎ ভোট দেওয়ার যে মানুষের যে চাহিদা, মানুষের ইচ্ছা এবং মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক যে অধিকার, এই অধিকারটা দরকার। আর এটা তো একেবারে সর্বজন বিদিত যে একটি নির্বাচিত সরকার যা যা করতে পারে, যে দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, বা যেটা জনগণ যেটা মানে যেভাবে গ্রহণ করে, সেটা কিন্তু একটা অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব না। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার তো চলবেই। আপনি কি কি সংস্কার করবেন? 1991 সালের স্বৈরাচার এরশাদের পতনের পরে 5 দল, 7 দল, 15 দল, এই 3 জোটের যে রূপরেখা, সেই রূপরেখার আলোকে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেটা কিন্তু সংবিধানে ছিল না, ওইটাও অন্তর্বর্তীকালীন সরকার। মাত্র 3 মাসের মধ্যে যে নির্বাচন করেছিল, স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তো ওই নির্বাচনটাই ছিল। তাহলে 3 মাসের মধ্যে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন করে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যদি বাংলাদেশ পরিচালিত হওয়ার নজির থাকে, তাহলে আজকে যারা বলছেন যে এইটার পরে নির্বাচন, ওইটার পরে নির্বাচন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনি এইটা করার পরে আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না? ওই সংস্কারই শেষ সংস্কার? এটা কি সম্ভব? তাহলে এই জিনিসগুলো বলে
অযথাই মানুষের মধ্যে একটা আতঙ্ক বা মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করা হচ্ছে, এটার লক্ষণটা কিন্তু ভালো না। বিশেষ করে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো আমাদের সকলের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার যে অবস্থান, তার যে মর্যাদা, তার যে গ্রহণযোগ্যতা, সেটা প্রশ্নবিদ্ধ হোক, এটি কিন্তু আমরা চাই না। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এ পর্যায়ে শাহিন চৌধুরী, আপনি কি বিষয়গুলিকে ব্যাখ্যা করবেন? বিশেষ করে যে মুহূর্তে একটি জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে এবং বিভিন্ন প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু এর ভিতরে কয়েক দফায় বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, রাজনৈতিক দলগুলো বসেছেন এবং অনেকে বলবার চেষ্টা করছেন এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার, অর্থাৎ 5ই আগস্টের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এই স্পিরিটটাকে ধারণ করবার জন্য ঐক্যের বিকল্প নেই। কিন্তু তারপরে মাঝে মধ্যে কিছু নির্বাচন সংস্কার নিয়ে কিছু প্রশ্ন উঠছে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ এবং দুই রাজনীতিবিদ যারা আসছেন আজকের আলোচনায় তাদেরকে ধন্যবাদ। তো ঐক্যমত্যের চ্যালেঞ্জ যে বিষয়টা আজকের আলোচ্য বিষয়, এই চ্যালেঞ্জটা 2 মাস বা 3 মাস আগেও যতটা ছিল আমার বিবেচনায় এখন ততটা নেই। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে তাদের যে আচরণ ছিল, উপদেষ্টাদের যে বক্তব্যের ধরন আমরা দেখেছি, তাতে আমাদের কাছে মনে হয়েছে যে তারা 3 থেকে 4 বছর সময় নিতে চান। কিন্তু গত 2 মাসে কিন্তু তাদের বক্তব্য অনেক পরিবর্তিত হয়েছে এবং প্রধান দল, রাজনৈতিক দল বিএনপিরও প্রথম দিকে মনে হয়েছিল যে 11 পরবর্তী যে সরকার এসেছিল, একটা সরকার যাদের মূল উদ্দেশ্য ছিল -2, বিএনপিও কিন্তু সেরকম একটা শঙ্কায় কিছুদিন ভুগেছেন। কিন্তু আমার মনে হয়েছে যে এখন সেই বিভ্রান্তি বা সেই ধারণা বিএনপির মধ্যেও এখন আর নেই। সেই কারণে আমি মনে করি যে ঐক্যমতের চ্যালেঞ্জটা অনেকটা নিরসনের পথে। আজকে ওনারা দুজন বলেছেন যে তথ্য উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে, তথ্য উপদেষ্টার সেই বক্তব্য তো সংশোধন দিয়েছেনই এবং একজন কর্মকর্তার চাকরিও গেছে। শুধু তাই নয়, আজকে যমুনা টিভিতে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এই ইস্যুতে, সেটা আপনারা দেখেছেন কিনা জানি না। এই ইন্টারভিউতে তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে 6টি কমিশন গঠিত হয়েছে, এই 6টি কমিশনের রিপোর্ট আমরা ডিসেম্বরের মধ্যেই পাব এবং জানুয়ারির প্রথমেই আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করে জানুয়ারি মাসে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে। এটা আপনারা দেখেন নাই, আমি ইন্টারভিউটা দেখেছি। সুতরাং এই বক্তব্যের মধ্যে আমার মনে হয় যে চ্যালেঞ্জটা আরও কমে গেছে এবং প্রধান উপদেষ্টা কয়েকদিন আগেও কিন্তু তার এক বক্তব্য বলেছিলেন যে চলতি মাসের শেষ দিকে, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকেই সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে একটি রোড ম্যাপ দেওয়া হবে। তো ওই ডিসেম্বরের শেষ আর জানুয়ারির প্রথম সপ্তাহ আমি মনে করি না যে খুব একটা ব্যবধান। সুতরাং আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা অতটা থাকবে না আমার ধারণা। এখন প্রশ্ন হচ্ছে যে সময়ক্ষণটা কি হবে, নির্বাচনটা কতদিনের মধ্যে হবে। রহমতুল্লাহ ভাই বলেছেন অতীতের তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ দিয়ে যে 3 মাসের মধ্যে অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো নির্বাচন করেছে। কিন্তু সেইখানে আমি সামান্য দ্বিমত পোষণ করি এই বিষয়ে যে অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো আর আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার এক নয়। এখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মতো হয়েছে, যেখানে প্রায় 2000 তরুণ শ্রমিক রাজনীতিক প্রাণ দিয়েছে। তো তারপরে গঠিত সরকার আর আগেকার তত্ত্বাবধায়ক সরকারগুলোর অবস্থান এক নয়। শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একের পর এক যেসব ইস্যু তোলা হচ্ছে এবং আমাদের প্রতিবেশী দেশ থেকে একে ইন্ধন দেওয়া হচ্ছে, সর্বশেষ এই সংখ্যালঘু ইস্যু এবং এই ইস্যুতে প্রতিবেশী দেশের মিডিয়াগুলোর যে অবস্থান আমরা দেখছি, তো ভয়াবহ অবস্থা। এবং এই অবস্থা কিন্তু অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকার আমলে ছিল না। সেই কারণেই
এই জন্যে ওই 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে হয়তো সম্ভব না। বিএনপিও এটা মনে করে, যদিও রহমতুল্লাহ ভাই বলেছেন, আমার ধারণা বিএনপিও মনে করে, এবং আমি যতদূর জানি বিএনপি আগামী নভেম্বর 2025-এর আগেই একটা নির্বাচন প্রত্যাশা করে। এবং আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে অবস্থান, তারাও সেই দিকেই এগুচ্ছেন। এবং আমার মনে হয় যে যদি জানুয়ারিতে একটি রোডম্যাপ দেওয়া হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই পরিষ্কার থাকবে যে সংস্কারটা কত দিনের মধ্যে শেষ হবে আর কত তারিখে নির্বাচন হবে। আমার মনে হয় যে এই ঐক্যমতের যে সমস্যাটা, সেটা আমার মনে হয় অতটা থাকবে না। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে আমি। রাজিকুর জামান, বিশেষ করে যেটি আপনি বলতে চেষ্টা করলেন বিভিন্নভাবে, যে ভারতীয় গণমাধ্যমে বিভিন্নভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কোট আনকোট বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে নানা বিষয়ে। তাহলে অনেকে বলবার চেষ্টা করছেন যে তাহলে বাংলাদেশের অর্থাৎ কূটনৈতিক যে বিষয়টা আছে, এখানে কি প্রপারলি ফাংশনিং করতে পারছে কিনা, আপনি কি মনে করবেন এখানে? এখানে দুটো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, যে ভারতের গণমাধ্যমের প্রচারণা কি আছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, আমাদের দেশের অভ্যন্তরে কি হচ্ছে সেটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাই। আমরা চাই আমাদের দেশে আমাদের সকল নাগরিক তারা সুরক্ষিত থাকবেন, তারা মর্যাদা নিয়ে থাকবেন এবং তারা একটা মানে স্বস্তিতে বসবাস করবেন। পাশাপাশি আমরা দেখতে চাইব যে আমাদের যদি কেউ কোনো জায়গায় কোনো উন্মাদনা তৈরি করে, কোনো ধরনের আক্রমণ করে, কোনো ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করে, ইতিমধ্যে আমরা দেখেছি, এর আগেও ঘটেছে এইসব ঘটনাগুলো, যে মানে প্রতি দেশেই সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার বলি হয় সংখ্যালঘুরা। বাংলাদেশে যেমন হয়, ভারতেও তেমন হয়। ভারতে মুসলিমরা তার শিকার হয়, বাংলাদেশে হিন্দুরা তার শিকার হয়। এটা কত বড় একটা অভিশাপ! এই দেশে জন্মগ্রহণ করে, এই দেশে মানুষ হয়ে, এই দেশে আলো হয় বড় হয়ে, শুধুমাত্র ধর্মের কারণে একজন মানুষ নিপীড়িত হবে, আতঙ্কিত থাকবে। এটা হলে কি আর গণতান্ত্রিক মূল্যবোধ থাকে? ফলে ভারত কি বললো না বললো, তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে ভূমিকাটা অভ্যন্তরীণ বিষয়টা এক। দেখা। 2 নম্বর হচ্ছে ভারতের জনগণও যা যদি কখনো কিছু এখানে করে, কি ডিনায়াল থিওরি কি কখনো কোনো লক্ষ্য করা গেছে? এটা সবসময় থাকে, শাসক গোষ্ঠী সবসময় ডিনায়াল থিওরি করে। আমরা এই জন্য বলছি যে অস্বীকার করা নয়, বরঞ্চ প্রবলেমটাকে লোকেট করা দরকার, প্রবলেমটাকে চিহ্নিত করা দরকার, সেটা দূর করার চেষ্টা করা দরকার। জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি করা দরকার যে আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক, সবার রক্ত দিয়ে 1971 সালে আমরা দেশটা স্বাধীন করেছি। ওই যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা যেটা বলি, তাজউদ্দিন সাহেব যে দিনটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী 560 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের শিক্ষক, এবং এই শিক্ষকদের মধ্যে তো হিন্দু মুসলমান শিক্ষকের ভেদাভেদ ছিল না। যারা ছাত্রদের মধ্যে যুক্তিবাদী মন গড়ে তুলতে চেয়েছেন, যারা তাদের লেখায়, কবিতায়, গানে, সাহিত্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধের জাগরণ তৈরি করার চেষ্টা করেছেন, এবং সমাজ বদলের চিন্তাটা যারা নিয়ে এসেছেন, খেয়াল করে দেখবেন সমাজ বদলের চিন্তা সম্পন্ন মানুষরাই কিন্তু বেশি হত্যার শিকার হয়েছেন। বুদ্ধিজীবীরা মৃত্যুবরণ করেনি, তাদেরকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিল পাকিস্তানিরা, হত্যা করেছিল এদেশীয় দোসর যাদেরকে আমরা রাজাকার বলি তারা। ফলে যুদ্ধের সময় তারা আক্রান্ত হলেন তখন তারা তো স্বাধীনতা যোদ্ধা হিসাবে, তখন তো হিন্দু মুসলমানের চেয়ে তো বড় স্বাধীনতা যোদ্ধা হিসাবে। ঠিক তেমনি এখন আমরা দেশটাকে যখন গঠন করব, তখনও আমরা দেশের নাগরিক হিসেবে দেশটাকে গড়ে তুলব। যে কারণে জনগণের মধ্যে যদি কখনো ভুল কোনো প্রবণতা থাকেও, রাষ্ট্রের দায়িত্ব সেটাকে সংশোধন করে দেওয়া। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে ভারত রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটাকে একটা উস্কানির জায়গায় নিয়ে এলেন। আমরা এইটাকে মনে করি এইটা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। এটা কখনো কখনো সাম্প্রদায়িক উন্মাদনার পরিবেশটা তৈরি করে, যে কারণে তার একটা কমন প্রটেস্ট হওয়া দরকার। ভারতের আচরণের যেমন কমন প্রটেস্ট হওয়া দরকার, সাথে সাথে আমাদের জনগণেরকেও এটা বলা দরকার আমাদেরও একটা দায়িত্ব আছে। ঠিক একই কথা আমরা বলবো, আচ্ছা ভারতের যদি না, আমাদের তো অনেক দুর্বলতা আছেই সেখানে। ভারতের নাগাল্যান্ডে কি হচ্ছে তা নিয়ে কি বাংলাদেশ সরকার মন্তব্য করবে? কাশ্মীরে কি হচ্ছে তা নিয়ে কি মন্তব্য করবে? গুজরাটে কি হচ্ছে তা নিয়ে কি মন্তব্য করবে? আমরা তো অন্তত সামাজিক সৌজন্যতার মতো করে একটা প্রতিবেশীর সঙ্গে তো একটা সৌজন্যমূলক সম্পর্ক রক্ষা করব। তাহলে ভারত রাষ্ট্রের কাছ থেকে তো সেই সৌজন্যতা আমরা আশা করি। ভারত আমাদেরকে যদি বলে আমরা তোমাদেরকে পণ্য দিই, পণ্যকে বিনা পয়সায় দেয়, ভিক্ষা দেয় আমাদেরকে, আমরা টাকা দিয়ে কিনে নেই, আমরা একটা মর্যাদা সম্পন্ন জাতি, পয়সা দিয়ে জিনিস কিনি, এই ক্ষেত্রে জাতীয় মর্যাদার উপর হামলা করা, আঘাত করা, এটাও কিন্তু ভারতের ঠিক হচ্ছে না। এর মধ্য দিয়ে দুই দেশের মানে জনগণের মধ্যেও একটা বিরোধ তৈরি করার চেষ্টা যে বিজেপি সরকার করে, বিশেষ করে ধরুন বাংলাদেশের চারদিকে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা, এই 3টা রাজ্যকে কেন্দ্র করে তাদের একটা পরিকল্পনা আছে।
এই 3 রাজ্যের জনগণের যে একটা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এটাতে যেন ফাটল ধরানো যায়। ফলে ভারতের এই ফাঁদে কেন আমরা পা দেবো, এটা হলো এক। এই ক্ষেত্রে আমরা যেমন আমরা প্রোটেকশন দেব, পাশাপাশি আমরা জনগণের কাছেও বলবো। সবচেয়ে খেয়াল করুন, যখন মায়ানমার থেকে আমাদের রোহিঙ্গারা ফিরে আসে তখন কি আপনি ব্যথিত হন নাই যে ভিটেমাটি ছেড়ে একদল মানুষ বেরিয়ে চলে এসছে শুধু ধর্মের কারণে? ঠিক তেমনি আমার দেশেও কি এমন ঘটনা আমরা কখনো ঘটাতে পারি শুধু ধর্মের কারণে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হয়? ফলে গণতন্ত্র শুধুমাত্র মুখের কথা না, এটা একটা আচরণ, এটা একটা মূল্যবোধ। আমরা স্বাধীনতার মধ্য দিয়ে শুধুমাত্র দেশকে ভালোবাসতে শিখেছি তা না, মানুষকে ভালোবাসার শিক্ষাটাও তো আমাদের লাগবে। সে নাগরিক বোধটা আমরা গড়ে তুলতে চাই, সেখানে আমাদের যা যা দুর্বলতা আছে এগুলো চিহ্নিত করতে হবে। এটাকে আড়াল করা যাবে না, এটাকে পাশ কাটানো যাবে না, বরঞ্চ এটার জন্য দায়ী কারা। আমরা এর আগেও দেখেছি না, আচ্ছা, ভুয়া আইডি খুলে রাজগীর বানাতের একটি প্রশ্ন আমাকে বলবার চেষ্টা করেন যে যে সমস্ত ঘটনার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বা অনেকেই বলা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে না এবং অতিরঞ্জিত আছে এর ভিতরে, কিন্তু স্পেসিফিক কিছু বিষয়গুলোকে কি তদন্ত সাপেক্ষে বা প্রমাণ সাপেক্ষে কি স্থাপন করা যেত না? এই জায়গায় আমরা বাসদ এবং সিপিবির পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে এটা বলেছেন যে আপনারাও এক্ষেত্রে আপনাদের কাছে যে সমস্ত তথ্য আছে আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব এটা ট্যাকল করার। এবং আপনার খেয়াল করে দেখেছেন 80টি ঘটনায় 78 জনকে অভিযুক্ত করে সরকারকে একটা করেছে, তার মানে একেবারে পাশ কাটানো হয়নি। এটা একটা। 2 নম্বর হচ্ছে সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা দেখেছি। কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেসা, যিনি আমাদের এখানকার শিক্ষা বিস্তারের অগ্রণী, আর ওখানে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তার মূর্তি ইয়ের পরে কালিমা লেপন করেছে। ওটা মুছতে গিয়েছিলেন আমাদের পার্টির নেতা আব্দুর রাজ্জাক, তাকে ধরে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। আমরা পরে দেখলাম যে সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই কালিটা মুছে দেওয়া হয়েছে এবং তার খোঁজ নেওয়া হয়েছে। তার মানে একটা রেজিস্ট্যান্স, সোশ্যাল রেজিস্ট্যান্সটাও দরকার। শুধুমাত্র দুর্বৃত্তরা কাজ করে যাবে তা হবে না, জনগণেরও তো একটা প্রতিরোধ থাকা দরকার, আর সরকারেরও একটা ভূমিকা থাকা দরকার। এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, বাংলাদেশের সাম্প্রদায়িকতা এটা যদি হয় তাহলে ভারতের মুসলিমরাও তার আঘাত পাবে। ভারতের সাম্প্রদায়িকতা হলে বাংলাদেশেও কিন্তু হিন্দু। ধন্যবাদ। আমি যাচ্ছি আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে যাচ্ছি। আপনি বলুন যে এই যেখানে একটি চ্যালেঞ্জের ভিতরে বাংলাদেশটা আছে, চ্যালেঞ্জটা হচ্ছে গণতন্ত্র উত্তরণের চ্যালেঞ্জ এবং একটি গণঅভ্যুত্থানের পথে নানা রকম সংকট সৃষ্টি হয়েছে, বাজারের অগ্নিমূল্য, বাজার এবং নানা রকম বিষয়গুলো জড়িত আছে। এক্ষেত্রে কীভাবে ঐক্যমতের জায়গাটা সকল দলগুলো আসতে পারে বা কীভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়? ধন্যবাদ আপনাকে। ওই যে শাহিন ভাই বলছিলেন যে 3 মাসের একটা উদাহরণ দিয়েছিলাম 91 সালে, ওই বিষয়টি একটু কথা বলা দরকার। বিএনপি নভেম্বরের মধ্যে নির্বাচন চায়, বিএনপি নভেম্বরের মধ্যে নির্বাচন চায় এরকম কোনো বিষয় আমি দেখি নাই। আর 3 মাসটা তো আমি 4 মাস পরে বলেছি। অর্থাৎ ইচ্ছা করলে, চেষ্টা করলে প্রধান যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন করা। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, একটা মিনিট একটু সময় নেই আমার আপনার কাছ থেকে, যেহেতু 12টা বেজে গেছে। 14 ডিসেম্বর মহান আমাদের বুদ্ধিজীবী দিবস। 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তানকে, অর্থাৎ বুদ্ধিজীবী, এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, যারা দেশ গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারতেন এবং স্বাধীনতার উষালগ্নের, অর্থাৎ অর্জনের উষালগ্নেই তাদেরকে বর্বর পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরা নির্মমভাবে হত্যা করে, সেই দিবসের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বলুন। তো ওই 3 মাসটা আমি আক্ষরিক অর্থে বোঝানোর চেষ্টা করেছি যে ইচ্ছা করলে, ওটা কিন্তু 9 বছর একটা দুঃশাসন ছিল। হাজার হাজার মানুষ কিন্তু সেই সময় জীবন দিয়েছে এবং সেখানেও মানুষের ভোটের অধিকার নষ্ট করা হয়েছিল, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার এসব নষ্ট করেছিল। আর সেটার প্রতিবাদে ওইটাও কিন্তু গণ অভ্যুত্থান ছিল। ওইটাকেও আপনি এখন যেমন ছাত্র গণ অভ্যুত্থান বলে, ওটা কিন্তু 90-এর গণ অভ্যুত্থান হিসেবে পরিচিত, কিন্তু সেটাও কিন্তু ছাত্র জড়িত ছিল। ছাত্রদের ছাড়া এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো অভ্যুত্থানই কিন্তু আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রয়াস লাগে। একটি দিবসকে বলা হয়, সেটা হচ্ছে 7ই নভেম্বর, সেটাকে বলা হয় সিপাহী জনতার বিপ্লব। সেটাও তো ছাত্র ছাড়া তার জনতা হয় না। তো এটা আমি মানে জাস্ট বোঝানোর জন্য যে এই যে বলা হচ্ছে যে সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে, এক সময় সেনাপ্রধান বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত,
মনে করি উনি একবার ঘোষণা করলেন, বলেছেন। বললেন 3 মাসের মধ্যে আপনাকে সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া হবে। হয়ে গেল প্রায় 4 মাসের বেশি আমার মনে হয়। এবং এখন বলতেছেন ডিসেম্বরের মধ্যে কমিশনের রিপোর্ট পেশ করবে, এরপরে জানুয়ারিতে এটি নিয়ে আলোচনা হবে। হোক, যৌক্তিক যে সময়গুলো দরকার, যৌক্তিক যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো তো আমরাও চাই, কিন্তু মানুষের যাতে মূল আকাঙ্ক্ষাটা যাতে অন্যদিকে না ঘুরে যায় সেই বিষয়টা কিন্তু এই সরকারকে খেয়াল রাখতে হবে। আপনি যদি জোর করে সংস্কার করতে চান, সেটাও তো এক ধরনের ফ্যাসিবাদ। অর্থাৎ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে যাতে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি যদি মানুষ না দেখতে পায়, এটার ব্যাপারে এই সরকার খুব সতর্কতার সঙ্গে, বিশেষ করে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু আমাদের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। উনি কোনো কারণে বিতর্কিত হোক, ওনার কোনো পদক্ষেপ মানুষের মনে সন্দেহের দানা বাঁধুক, এটা কিন্তু আমরা কোনো অবস্থায় চাই নাই। দুঃখিত। এবং রতন ভাই যেটা বলছিলেন যে ভারতের যে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের দেশে যেটা হচ্ছে, সেটা 2-4টা করুক না কেন, তদন্ত করা হোক। আপনার মনে আছে, আমাদের সকলেরই একটু বয়স হয়েছে, এই যে আমাদের দেশের দাঙ্গার যতগুলো আওয়াজ তোলা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে এই দাঙ্গাগুলো তদন্ত করার শেষে দেখা গেছে এই যে একটা গুটি কয়েক মানুষের স্বার্থের কারণে কিন্তু এটা করা হয়েছে। বাংলাদেশের মানুষ মজ্জাগত কারণেই, বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশের ধর্মগত কারণে, ধর্মীয় কারণে কোনো মানুষের উপর আঘাত করা হয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মের প্রতি, আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। অতএব ওই যে প্রচারণার গড্ডালিকায় গা ভাসিয়ে দেব আমরা, যে না এত বলতেছে তাহলে কিছু না কিছু তো হয়েছে। আমরা এই যে আপনি ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে পূজা হলো, আমি তো অন্তত 50টা পূজা মণ্ডপে আমার এলাকায় গিয়েছি, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে দাদা, আমরা আমাদের জীবনে এত আনন্দের সাথে কখনোই আমরা এরকম পূজা উদযাপন করিনি। মাদ্রাসার হুজুররা টুপি মাথায় দিয়ে তারপর মন্দিরের সামনে পাহারা দিয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা না। তো পাহারা দেওয়ার কেন প্রয়োজন হলো? পাহারা ওই যে অপপ্রচারের কারণে। আপনি দেখুন কোনো জায়গায় আপনি একটা হামলার ঘটনা পেয়েছেন কিনা এই উৎসবের সময়? এই যে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে গিয়ে দেখা গেছে যে এই হিন্দু ধর্মেরই 2 গোত্রের একটা সমস্যা, সেখানে গিয়ে এই ধরনের হয়েছে। আপনার আরেকটা ঘটনা ঘটেছিল, বড় ধরনের ঘটনা কক্সবাজারে, সম্ভবত রামুতে। সেখানে দেখা গেছে আওয়ামী লীগের নেতারা তাদের নিজেদের মধ্যে কোন্দলিয়া করার জন্য সেখানে গিয়ে এই ধরনের করা হচ্ছে। এটা তো তাদের তদন্তের পরে। অর্থাৎ বাংলাদেশের মানুষ হিন্দু না, ওরে এই বিষয়ে এই ঘটনাগুলোকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, বিচার করা হতো, তো পরবর্তী পর্যায়ে ঘটনাগুলো ঘটতো না। সেখানে কিন্তু ঘাটতি রয়েছে বলে অনেকে মনে করেন। এই ঘটনাগুলো তো আসলে আওয়ামী লীগের আমলের ঘটা, যেমনই হোক, এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, যার কারণে আওয়ামী লীগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু ভারতের মিডিয়া আজকে যে প্রচারণা চালাচ্ছে, যেভাবে চালানো হচ্ছে, তার কোনো নজির আপনি খুঁজে না পেলে আপনি কিসের তদন্ত করবেন? আপনার ঘটনা তো ঘটতে হবে। আপনি দেখেন না জাতীয় দৈনিকগুলোর কোন জায়গাটাতে যে ওইখানে হামলা হয়েছে, 5 জন হিন্দু আহত হয়েছে, কোথায়? আপনি যেরকম দেখলেন যে এই যে ইসকনের হামলায় যে অ্যাডভোকেট সাইফুল নিহত হলো, এরকম একটি ঘটনা আপনি দেখান না। এরকম একটি ঘটনা, একজন মানুষকে এইভাবে খুন করা হলো, তার কোনো প্রতিবাদ কিন্তু ভারত থেকে করার সম্ভাবনা করবেও না। ইসকনের ওই যে কি যেন ভদ্রলোককে গ্রেফতার করা, চিন্ময়, তাকে গ্রেফতার করার পরে আপনার যা করলো, তো বাংলাদেশে আপনার এই যে এই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে এখানে প্রায় 1/2 আলেম সমাজকে হত্যা করা হলো। কই, তারাও তো একটা ধর্মের অনুসারী। সেই ধর্মের মানুষদেরকে যখন হত্যা করা হলো, তাদেরকে গুলি করা হলো, সেটার বিরুদ্ধে তো কখনো ইন্ডিয়া কখনো কথা বলেনি। ভারতের মিডিয়া সেই বিষয়ে তো কোনো কথা বলেনি। বাইতুল মোকাররম মসজিদের ভিতরে যখন ঢুকে, তারপরে আপনার এই ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আলেম সমাজের উপরে যখন পুলিশের বুট পরে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে ঢুকে গেল, গুলি করা হলো, রক্তাক্ত করা হলো, কই সেটার বিরুদ্ধে তো কোনো কথা হলো না। বিষয়টা হচ্ছে যে ভারত সাম্প্রদায়িক দাঙ্গার
ইতিহাস কিন্তু ভারতে বহুবার ঘটেছে এবং আন্তর্জাতিকভাবে ভারত একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত। ভারতের মুসলমানদের যে অবস্থা সেটা কিন্তু এই যে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে যা যা ঘটছে ভারতে, একটা গরুর মাংস খাওয়াকে, হ্যাঁ তাদের হয়তো মাতা গোমাতা ঠিক আছে, কিন্তু সেটা তো আঞ্চলিক ভিত্তি রয়েছে। আমরা মানে এই বিষয়গুলো কি আমাদেরকেও, আমরা এই যে একটা কথা রতন ভাই বলেছেন, রতন ভাই অত্যন্ত সৎ মানসিকতা নিয়ে বলেছেন যে হ্যাঁ দু একটা ঘটনার তদন্ত করে তারপরে দিয়ে দাও। ওই তদন্ত দেওয়ার পরে তো বলবে যে এটাও একটা না, বানোয়াট। শিকার তো এগুলো তো ঠিক করতে হবে আপনার রাষ্ট্রের ভিতরে। ভ্রান্ত এই তদন্ত বিষয়গুলো তো রিপোর্ট দরকার এবং ব্যবস্থা নেওয়া তো দরকার, না, সেটি বলবার কিন্তু চেষ্টা করেছেন তদন্ত উনি। করার পরে যখন দেখবে যে কিছুই নাই, সেটাকে সেইটাকে প্রচার করা যায়, গণমাধ্যমে সেটা প্রচার করা যায়, গণমাধ্যমে যে এগুলো প্রচার কিছু করা ঘটেনি। গেলেও তো তখন সেটিকে বলবে করেছে। যে এটা তাদের সেটিকে- নিজেদের মন সেটিকে করা একটা হয়েছে। তদন্ত রিপোর্ট করা হয়েছে। না, সেই পর্যন্ত কি গিয়েছে, করা হয়েছে? আগে তো করা হয়েছে, এই সুযোগ তো এই সরকার আমলে ছিল না। এই সরকার আমলে তো এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটি ঘটনা ঘটেনি। আমার জানা মতে না, আমি জানি না আপনার 70 জনকে ঘটনা আছে কিনা। কিভাবে গ্রেফতার করা হলো? রতন কোথায় ভাই 70 উত্তর জনকে দিন। গ্রেফতার করা হয়েছে আমি just এটা বলছেন না তো সরকারের যে প্রেস সচিব তিনি বলেছেন যে 80টা এরকম ঘটনায় 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সরকার নজরে ব্যবস্থা পড়ে না, নিয়েছে। হয়তো হতে পারে। এবং সাথে যোগ করেছেন যে ঘটনাগুলো আসলে আপনি দেখলেন রাজনীতি যে জাতিসংঘে সৈন্য পাঠানোর কথা বলা হলো। আমার দেশের হাই কমিশনের অফিস পাহারা দেওয়ার দায়িত্ব কার? সেই দেশের। এটা তো আপনার জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনি আরেকটা দেশের হাই কমিশনকে আপনি অক্ষত রাখতে পারেননি, সে দেশে হামলা করা হলো, তার বিচারের জন্য তো জাতিসংঘের সৈন্য সেখানে প্রেরণ করা উচিত। উল্টো আমাদের দেশের বিষয়ে সেখানে উনি জাতিসংঘের সৈন্য প্রেরণের কথা বললেন। তো এই জিনিসগুলোর ব্যাপারে আসলে ওই যে ঐক্যমতের কথা বলেছেন, যে সকল রাজনৈতিক দল মত সমস্ত লোক একসাথে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গিয়ে যে ঐক্যমতের সুরটা বাজিয়েছেন, এটা আমাদের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার জন্য অবশ্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সকল মানুষ একতাবদ্ধ হয়ে তাদের পক্ষে আছে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে এই দেশের সকল মানুষ যে ঐক্যবদ্ধ, এটা কিন্তু একটা প্রতিফলন ঘটেছে আমি মনে করি। ধন্যবাদ। শাহিন চৌধুরী জি বলুন, এই প্রসঙ্গেই বলুন। এই প্রসঙ্গে আমি একটু আশার খবর দিয়ে নিই। সেটা হলো যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিবের বাংলাদেশ সফরের পর আমার কাছে যে তথ্য, যে ভারতের অবস্থান কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আজকে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যা সে দেশের স্বার্থেই তারা সমাধান করবে। তার মানে তাদের আগেকার যে অ্যাগ্রেসিভ বক্তব্য ছিল সেটা থেকে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। আর ভারতের মিডিয়া নিয়ে যে বক্তব্যগুলো এসছে, মিডিয়ার অপপ্রচার ইত্যাদি ইত্যাদি, সেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা জেনেছি, এই একটি জিনিস ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কি না, যে বিগত ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার করেছে গত 15 বছরে, যেটা কমিটি রিপোর্টে এসছে, শ্বেতপত্র কমিটি রিপোর্টে। সেই টাকা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে ব্যয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্যে, এবং তার একটি অংশ ভারতের মিডিয়াতেও ব্যয় হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে, যে কয়েকশো কোটি টাকা ওখানে বিনিয়োগ করা হয়েছে যাতে করে সংখ্যালঘু ইস্যুটাকে এমনভাবে চাঙ্গা করা হয় যাতে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়। এবং এটার সঙ্গে ইসকনও জড়িত ছিল। এটা সব প্রমাণ আসবে। আমি মনে করি এটার একটা সঠিক তদন্ত অবশ্যই হওয়া উচিত। আর অন্য যে প্রসঙ্গটা, যে নির্বাচনের যে চ্যালেঞ্জের যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নে আমি আগেই বলেছি যে আমার রহমতুল্লাহ ভাই আবার আমার একটি কথার জবাব দিয়েছেন, যে ওনারাও আমার মনে হয় যে আজকে যে এর বক্তব্য নিয়ে একটা কথা উঠছে, যে উপদেষ্টা রেজওয়ানা রাইট সরি রেজওয়ানার বক্তব্য নিয়ে একটা কথা উঠছে যে 53 বছর আমরা কি করেছেন, এই বক্তব্যটি অবশ্যই আপত্তিকর। কিন্তু এটাও ঠিক
যে রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু একটা রূপরেখা দেওয়া উচিত। না, যে এই প্রসঙ্গে কিন্তু একজন বলেছেন যে রেজওয়ানা হক বলেছেন যে 53 বছর রাজনৈতিক দল কি করেছে, 2 বছর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারের পক্ষ থেকে কিন্তু 31 দফা কিন্তু প্রস্তাবনা দিয়েছে সংস্কার। 2 বছর আগে কিন্তু তারা দিয়েছে। 2 বছর আগে ছিল 27, 27 পরবর্তী পর্যায়ে পরবর্তীতে এই পরিবর্তনের আগেই কিন্তু প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। 31 দেওয়া আছে, কিন্তু মানে কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে বা হওয়া উচিত সেই ধরনের কিন্তু রূপরেখা বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়নি বা কোনো দলের পক্ষ থেকেও দেওয়া হয়নি। আমার মনে হয় যে এই রাজনৈতিক দলের পক্ষ থেকেও এ ধরনের একটি রূপরেখা দেওয়া উচিত যে এতদিনের মধ্যে আপনার সংস্কার শেষ করুন এবং এতদিনের মধ্যে নির্বাচন দিন। এটা এই দাবিটা তো আমার মনে হয় যে আসতেই পারে। যৌক্তিক সময়ের কথা বলেছে তারা, অর্থাৎ দলগুলো বলেছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে সংস্কার কার্য সম্পূর্ণ করে। কিন্তু সংস্কার যদি সম্পন্ন করার কথা বলেন তাহলে কিন্তু এখানে অনেক সমস্যা আছে। জরুরি সংস্কারের কথা বলেছে। জরুরি, রাইট। সংস্কার যদি সম্পন্ন করতে বলেন, এখন সংবিধান সংস্কার কমিটি যে রিপোর্ট দেবে, সংবিধান যদি পুনর্লেখনের কথা বলা হয়, যদি সেই সংস্কারের জন্য তো পার্লামেন্ট লাগবে। সংস্কার যদি আপনি যদি সংবিধান সংশোধন করেন, এটা অ্যাপ্রুভ করবে কে? সেজন্য সংসদ লাগবে। হ্যাঁ, তারা আরেকটা জিনিস পারে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা হলো যে একটা পার্লামেন্টারি অ্যাসেম্বলি করতে পারে, যে এই সময়ের জন্য একটা পার্লামেন্টারি অ্যাসেম্বলি গঠন করে সেটা সময় সাপেক্ষ, যেটা নেপালে হয়েছে। ধন্যবাদ। রাজীব রতন, আপনি শেষ বক্তব্য দিন। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটা বিপুল সম্ভাবনা দ্বার উন্মুক্ত করতে চেয়েছি। সেটা কি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটা চলবে, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং জনগণ তার ভোটাধিকার যেমন প্রয়োগ করবে, ক্ষমতায় যারা থাকবেন তারাও তাদের জবাবদিহিতার পরিচয় দেবেন। ফলে গণতন্ত্র শুধুমাত্র ভোটাধিকার নয়, ক্ষমতায় যারা থাকে তাদের জবাবদিহিতারও তো ব্যাপার। ফলে এই দুটোই বাংলাদেশে থাকবে। দেশ থেকে টাকা পাচার হবে না, দেশের মানুষের শ্রমে ঘামে যে সম্পদটা উৎপাদিত হয় অথবা বিদেশ থেকে রেমিটেন্সের যে টাকাটা আসে সেটা দেশের কাজে ব্যবহৃত হবে। এবং সবচেয়ে বড় যে 3টা জায়গা আমরা গুরুত্ব দিতে বলবো, আমাদের কৃষি খাতে বরাদ্দটা যদি বাড়ায় তাহলে আমরা কিন্তু ওই কৃষির জন্য কারো উপর নির্ভরশীল হয়ে থাকবো না। আমাদের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য যদি বরাদ্দ বাড়ায় এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি বরাদ্দটা বাড়ায়, তাহলে আমাদের এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, এই বোধটা আমাদের মধ্যে জাগিয়ে তোলাটা খুব দরকার। সেই ক্ষেত্রে মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতিটা দরকার, মানুষের মধ্যে এই বোধটা তৈরি হওয়া দরকার যে আমার উপর দমনপীড়ন চলবে না। শাসকদের কোনো একটা কাজের সমালোচনা করলেই আমি চোখ রাঙানির শিকার হব না, বরঞ্চ শাসকরাও কখনো কখনো বুঝবে তাদের ভুল হলে জনগণ সেই ভুল ধরিয়ে দেয়। আচ্ছা, ছোট একটি প্রশ্ন আপনাকে করি। আপনারা বিভিন্ন সময় যখন আপনি আলোচনা আসতেন তখন বলতেন যে নিত্য পণ্যের ব্যাপারে আপনারা মুভমেন্ট করেছেন, অর্থাৎ গত সরকারের সময় বিদ্যুতের যে মূল্যবৃদ্ধি বিষয়ে আপনার প্রতিবাদগুলো করেছেন, কিন্তু সেই মূল্যবৃদ্ধি কিন্তু বৃদ্ধি প্রক্রিয়া কিন্তু আছে। তাহলে সেই জায়গাটা আপনারা কেন, যেগুলো জনমানুষের সাথে সম্পৃক্ত বিষয়, সেখানে আপনারা অনেকে বলছেন আপনারা নিশ্চুপ আছেন কেন? এর মধ্যেও আপনারা দেখেছেন আমরা আমাদের দল এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট ভাঙতে না পারার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকেও দায়ী করেছি। যে কারণে আগের সরকারের সময় দ্রব্যমূল্য কমানো যায়নি, সেই কারণটা বহাল রাখলে শুধুমাত্র বাণী দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, গত কয়েকদিন আগে হঠাৎ করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেল। সয়াবিন তেলের দাম যখন লিটার প্রতি 8 টাকা বাড়ানোর কথা বলা হলো, আবার সয়াবিন তেল বাজারে ফিরে এলো এবং আমরা হিসাব করে দেখালাম শুধুমাত্র দাম বাড়ানোর এই কারসাজির মধ্য দিয়ে 1 মাসে 513 কোটি টাকা জনগণের পকেট থেকে নিয়ে নেওয়া হবে। এটা এই সিন্ডিকেটটাই তো। ফলে আমরা মনে করি সিন্ডিকেটকে বহাল রেখে, সিন্ডিকেটের গায়ে মাথায় হাত বুলিয়ে সিন্ডিকেট টাচ করা গেল না। তার মানে এখানে বুঝতে হবে ক্ষমতায় যারা আছেন তারা হয় এটা করতে সাহস পাচ্ছেন না, অথবা তারা অপেক্ষা আছেন পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে করবে। ফলে তারা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী কাজগুলোই করুক, আমরা সেটাও দেখতে চাই যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। বিপ্লবী সরকার নিঃসন্দেহে। তাহলে এই যে অটগুলো কি তারা, অর্থাৎ খুবই ভালো হতো যদি এই সরকার নিজেদেরকে বিপ্লবী সরকার হিসেবে দাবি করতেন। তারা কিন্তু তারা বলেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো নিজেদেরকে বলেন বিপ্লবী। স্পিরিটটা জনগণের, কিন্তু ক্ষমতায় যারা আছেন তারা দেখুন, তারা বিভিন্ন ক্ষেত্রে একটা মানুষকে দেখাতে পারবেন যারা প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরকে নিয়ে আসা হয়েছে যে ঠিক আছে। বিদ্যুতের দাম কেন তাহলে কমানো গেল না? বিদ্যুতের দাম কমবে না 3টা কারণে। একটা হলো
এই যে ক্যাপাসিটি চার্জের যে চাপ সেটা তো আমাদের উপরে আছে। 2, IMF-এর কাছ থেকে $4.5 বিলিয়ন যে ঋণ নেওয়া হয়েছে তার সেখানেই শর্তের মধ্যে বলা আছে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়াতে হবে, ইতিমধ্যে 3 বার বাড়ানো হয়েছে। তৃতীয়ত, আমাদের যেটা আগের সরকার বাতিল করে দিয়েছিলেন যে গণশুনানির মধ্য দিয়ে এনার্জি রেগুলেটরি কমিশন, সেটাকে তারা স্থগিত করে দিয়েছিলেন, সেটাকে আবার নতুন করে চালু করা হয়নি। এই তিনটা যদি হয় তাহলে আমরা দেখাতে পারবো বিদ্যুতের দাম কেন বাড়ে এবং বিদ্যুতের দাম না বাড়িয়েও কিভাবে সাশ্রয়ী মূল্যে জনগণকে বিদ্যুৎ দেওয়া সেই যায়। জায়গা তো আপনারা অর্থাৎ নিশ্চুপ দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে না, আপনি নিশ্চুপ দেখছেন, মানে আপনি দেখতে চাইছেন না বলেই হয়তো দেখছেন না, কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন এর মধ্যেও প্রতিদিনই আমাদের প্রতিবাদ কর্মসূচিগুলো আছে। আপনারা করছেন, কিন্তু আগে যে মোটা দাগে যে দলগুলো করতো সেটা লক্ষ্য করা যায়নি। তো ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।